নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় কলকাতা নিয়ে আমি অতনু নিউজ রুম থেকে আপনার সঙ্গে রয়েছি। প্রথমেই একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইবো আজ কলকাতায় কি থাকছে। অভিষেককে ফের ইডি তলব, নিখোঁজ মানিক বিধানসভায়, বিজেপির এজেন্সি কৌশল, 24-এর খেলা হবে, কলকাতা সিটি অফ সেফটি। এবং প্রথমে যে খবরে নজর রাখতেই হবে, তৃণমূল নেতৃত্ব যে আশঙ্কা করেছিল গতকাল, আজই তা সত্যি হলো। অর্থাৎ ফের একবার এজেন্সির ডাক। ইডি কয়লা পাচার কাণ্ডে তলব করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই তো আজকে এখানে অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে ওকে কান্না নোটিশ ধরায়। আবার আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন, 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। সোমে আশঙ্কা প্রকাশ, মঙ্গলেই সেই আশঙ্কা সত্যি। কয়লা পাচার মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2রা সেপ্টেম্বর শুক্রবার নথি সহ কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। একই মামলায় 5ই সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে অভিষেকের শালী মেনকা গম্ভীরকে। ইডির তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান মেনকা, সেখানেই রক্ষা কবচ পান তিনি। হাইকোর্ট জানিয়ে দিয়েছে মেনকাকে 5 সপ্তাহ গ্রেফতার করা যাবে না। দিল্লির পরিবর্তে তাকে জিজ্ঞাসাবাদও করতে হবে কলকাতায়। কয়লা পাচারের তদন্তে এর আগেও একাধিকবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সম্প্রতি দিল্লিতে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় একাধিক ব্যক্তিকে জেরা করে নানান তথ্য মিলেছে। এই তথ্যের ভিত্তিতেই প্রশ্ন করা হবে অভিষেককে। এমন তলব যে আসতে পারে, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই সে আশঙ্কা প্রকাশ করেন মমতা এবং অভিষেক। এই তো আজকে এখানে অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে ওকে কান্না নোটিশ ধরায়। আবার আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন, 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। এই প্রসঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভাষণে উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ, ঠিক পরের দিন 22শে জুলাই ইডি পৌঁছয় রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার করা হয় পার্থকে। 29শে আগস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা। পরের দিন 30শে আগস্ট অভিষেককে ইডির তলব। এর মধ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছে তৃণমূল, যা মানতে নারাজ বিজেপি। নিউজ 18 বাংলা। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল ঠিক 24 ঘন্টার মধ্যেই। অর্থাৎ ইডি তদন্তের জন্য কলকাতাতেই ডেকে পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক মহল কি বলছে, বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে দেখছে, দেখুন। এই যে আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন, 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। মঙ্গলবারই কয়লা পাচারের তদন্তে ইডির কলকাতার দফতরে তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের দাবি, ইডির এই তলব আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের টুইট, প্রধানমন্ত্রী এত প্রতিহিংসা পরায়ণ কেন? বাংলা আপনাদের প্রত্যাখ্যান করেছে, তারপরেই আপনারা তৃণমূল নেতাদের পেছনে ইডি লেলিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই দিচ্ছেন, তার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা তো রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে তদন্তটা। যদি কোথাও কোনো অন্যায় প্রমাণিত হয়, তিনি নিজেই নিজেকে শাস্তি দিতে প্রস্তুত, কিন্তু এই হয়রানি, চাপের রাজনীতি, চক্রান্ত তিনি বরদাস্ত করবেন না। পাল্টা কোমর বাঁধছে বিজেপিও, তারা এবার পথে নামছে। মঙ্গলবার বৈদিক ভিলেজে পদ্মের চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে সিদ্ধান্ত হয়েছে, জেলায় জেলায় গিয়ে বোঝানো হবে বিজেপি মোটেই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে না। রাজ্যবাসীকে ভুল বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যগুলো বিজেপির জন্য নয়, ইডি সিবিআই এর জন্য নয়। এই বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই উজ্জীবিত করবার জন্য, তাদের আশ্বস্ত করবার জন্য। তৃণমূল বিজেপির এই সংঘাতের পেছনে আঁতাতের গন্ধ পাচ্ছে সিপিআইএম। মুখ্যমন্ত্রী যা জানেন সেটা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন। তাহলে ইডি যে কাগজ তৈরি করছে,
এটা হয় জ্যোতিষীর মতো করে মুখ্যমন্ত্রী জানেন। আশঙ্কা প্রকাশের পরের দিনই অভিষেককে ইডির তলব, জানিয়ে এদিন বঙ্গ রাজনীতির পারদ তুঙ্গে। নিউজ 18 বাংলা। মানিক ভট্টাচার্যকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার জন্য কেন্দ্রীয় এজেন্সি লুকআউট নোটিশ জারি করেছিল। সেই মানিক ভট্টাচার্য নিউজ 18 বাংলার প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম। তার বাড়ির বারান্দা থেকে তাকে দেখা যাচ্ছে। আজ প্রকাশ্যে মানিক ভট্টাচার্য কোথায় কি করতে গিয়েছিলেন জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ, সরাসরি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, লুকআউট নোটিশ জারি কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে মানিক ভট্টাচার্যকে পাওয়া যাচ্ছে না, অথচ সেই মানিক ভট্টাচার্যকে আজ পাওয়া গেল। কোথায় কি করছিলেন তিনি, অর্থাৎ কি করতে গিয়েছিলেন? একদমই, বিধানসভায় তিনি বিধায়ক হিসাবে 3টি কমিটি রয়েছেন এবং সেই একটি কমিটি উচ্চশিক্ষা বিষয়ক কমিটি, এবং সেই কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে আজ এসেছিলেন মানিক ভট্টাচার্য। তিনি বিধানসভায় এসেছেন, সময় মতো সেই মিটিংয়ে এসেছেন, মিটিং অ্যাটেন্ড করেছেন এবং তারপর তিনি এই বিধানসভা থেকে আবার বেরিয়ে গেছেন। অর্থাৎ এই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আমরা দেখেছি যে মানিক ভট্টাচার্যকে হন্যে হয়ে খুঁজেছে কেন্দ্রীয় সংস্থা, তার নদিয়ার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারপর রাতভর সেই অভিযান চালিয়েও তারা যখন জানতে পারে যে সেই বাড়িতে তিনি নেই, তারপর আবার ফিরে আসেন এবং হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় সংস্থা তারা লুকআউট নোটিশ জারি করে, এই হাইকোর্টে গিয়ে আবেদন করে, তারপর লুকআউট নোটিশ, এবং তারপর দেখা যায় যে তিনি আছেন, তিনি বাড়িতেই আছেন এমন বার্তা দেন মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি বার্তা দেন যে তিনি তার নিজের যাদবপুরের বাড়িতেই আছেন। তারপর দিনভর তাকে আর সেই যাদবপুরের বাড়িতে দেখা যায়নি, যদিও পরের দিন আবার তিনি সেই বাড়ির জানালা থেকেই জানান দেন যে তিনি আছেন, তিনি কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তারপর ফের আজ একেবারে সশরীরে বিধানসভায় এসেছেন। বিধানসভায় এসে তিনি বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক কমিটির বৈঠক করেছেন এবং সেখানেই কথা প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি জানিয়েছেন যে তিনি পলাশীপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন মানুষজনের যে সমস্ত কাজকর্ম, সেই বিধায়ক হিসেবে সেই কাজকর্ম করেছেন, স্বাভাবিক যে কাজকর্ম তিনি স্বাভাবিক কাজকর্ম করছেন, কিন্তু তাকে এখনো পর্যন্ত কোনো সংস্থা বা কোনো সংস্থার সঙ্গে যে ধরনের তার সহযোগিতা চাইছেন তিনি তা করছেন। কিন্তু যদিও যেহেতু বিচারাধীন বিষয় এবং কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন বিচারাধীন বিষয়, তাই তিনি বেশি মন্তব্য করতে চাননি। প্রকাশ্যে তিনি বলেছেন যে আজ বিধানসভায় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন প্রকাশ্যে যে তিনি আজ বিধানসভার কমিটি তার বৈঠকে এসেছিলেন এবং যেহেতু আইনি জটিলতা রয়েছে তাই অন্যান্য বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। দীর্ঘক্ষণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মিটিং সেরে তিনি আবার বেরিয়েও গেছেন। ধন্যবাদ। আমি অনুরোধ করব, একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব পালন করতে বিধানসভায় এসেছি, আমার দায়িত্ব কর্তব্য পালন করে ফিরে যাচ্ছি। একটি বিচারাধীন বিষয়ে আপনাদের অনুরোধ করব, কোনো প্রশ্ন এই ব্যাপারে করবেন না। আমি আপনাকে বলছি এই প্রশ্নের একটা ভূমিকা থাকার দরকার এবং সেই ভূমিকায় এটা অবতারণা করবেন। আমার যে ভূমিকা বর্তমানে, সেই ভূমিকার জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমি আলোচনা করব, কিন্তু আজকে সেই প্রেক্ষিত বা আঙ্গিকটা নেই। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে যখন বারবার আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসক দল, তখন বিরোধীরা কোন পথে, বিজেপি কোন পথে এগোবে? বিজেপির পাঠশালায় কোন পাঠ দেওয়া হলো, কিভাবে এগোনোর কথা বলা হচ্ছে, কিভাবে শাসক দলের বিরুদ্ধে পথে নামার কথা বলা হচ্ছে, কি অস্ত্র হবে জানবো। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর প্রতিনিধি সরাসরি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আমাদের কাছে কি খবর রয়েছে? দেখা অতনু, একেবারে ইডি সিবিআইয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। রাজনৈতিক স্বার্থে যে ব্যবহারের অভিযোগ শাসক দলের পক্ষ থেকে বারবারই করা হয়। গতকাল আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বিজেপির বিরুদ্ধে চড়া সুর ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পাল্টা প্রচারের কৌশল নিচ্ছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ জারি করা হয়েছে যে ইডি সিবিআই যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হয় না। ইডি এবং সিবিআই নিরপেক্ষভাবে
কিভাবে তদন্ত করে সেই বিষয়টাই একেবারে প্রচার করতে হবে এবং প্রচার করতে হবে একেবারে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার করতে হবে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় প্রচার করতে হবে, পাশাপাশি শাসক দলের যে বারবারই যে সুর চড়াচ্ছে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের যে অভিযোগ, সেই বিষয়টাকে সামনে রেখে একেবারে পাল্টা প্রচারের কৌশল নিচ্ছে বঙ্গ বিজেপি। এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে বঙ্গ বিজেপির নেতৃত্বকে এই নির্দেশ দেওয়ার পরেই, কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে, তারপরেই ইতিমধ্যেই জেলায় জেলায় যে সমস্ত পদাধিকারী রয়েছেন তাদেরকে একেবারে একদিকে যেমন শাসক দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে যে সরব হওয়ার নির্দেশ জারি করা হয়েছে, পাশাপাশি একেবারে সাধারণ মানুষের কাছে গিয়ে পাল্টা কৌশল হিসেবে, পাল্টা প্রচারের কৌশল হিসেবে একেবারে ইডি সিবিআইকে যে বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ শাসক শিবিরের কাছ থেকে আসছে, সেই বক্তব্য যে একেবারেই ঠিক নয়, ইডি সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে এবং এই ব্যাপারে বিজেপির কোনো যোগ নেই, রাজনৈতিক কোনো যোগ নেই ইডি সিবিআইয়ের সঙ্গে। এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির নেতাদের। আপাতত ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এবং এ নিয়ে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো, পাশাপাশি শুনতে চাইব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তার কি বক্তব্য। আমরা তৃণমূলের অপশাসন, তৃণমূলের লুট, তৃণমূলের হত্যা, তৃণমূলের তোষণ এবং তৃণমূল সারা পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গের বর্তমানে দুটো প্রজন্মকে ধ্বংস করে মানুষকে একটা অনুমান নির্ভর জাতি তৈরি করবার যে রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই জারি আছে। ইডি সিবিআইকে হাতিয়ার করে, কুৎসার রাজনীতি করে, মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমণ করে, মুখ্যমন্ত্রী সম্পর্কে কদর্য ভাষা ব্যবহার করে বিজেপি অতীতেও কোনোদিন রাজনীতি করেনি, বর্তমানেও কোনোদিন রাজনীতি করছে না এবং ভবিষ্যতেও কোনোদিন করবে না। বিজেপির বৈদিক ভিলেজে যে প্রশিক্ষণ শিবির চলছে, এটা কিসের প্রশিক্ষণ শিবির সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। বিজেপি নেতারা বারবার প্রমাণ করে দিয়েছেন ইডি আর সিবিআই ছাড়া তারা পা ফেলতে পারেন না। তারাই তো বারবার জনসভায় বলেছেন এবার দেখা যাবে, এবার যাচ্ছে, এবার পাঠানো হচ্ছে। কে বলেছে? বিজেপি বলেছে। ফলে এটা প্রশ্নাতীতভাবে প্রমাণিত যে সিবিআই আর ইডি কি করবে এগুলো বিজেপি আগে থেকে জানে। 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে, আর 24-এর লোকসভা ভোটের আগে এখন থেকেই স্লোগান খেলা হবে, তবে এই খেলা হবে নতুন। স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, খেলা হবে। 21-এর বিধানসভা ভোটের আগে বাংলা কাঁপিয়েছে তৃণমূলের খেলা হবে। মিটিং মিছিলে তখন খেলা হবে স্লোগান। স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, খেলা হবে। আগামী দিন সারা দেশেই খেলা হবে। সামনে 24, আবারও ময়দানে তৃণমূলের খেলা হবে, এবার নতুন ভাবে, নতুন কথায়। পায়ে থেকে বর্গি এলো, চটি হাওয়ায় ভেসে গেল, দিল্লিতে ভাই খেলা হবে, বন্ধু এবার খেলা হবে। 22-এই 24-এর খেলা হবে, ময়দান এবার দিল্লি। বন্দি এতে কষ্ট দিলে, এক পা ভেঙে আটকে ছিলে, দুর্গা এবার দিল্লি যাবে, পশু তোমার খেলা হবে। 24-এর খেলা হবেতে দিল্লি দখলের ডাক, গানের কথায় দিল্লি এবার ফাঁসি তবে, বন্ধু এবার খেলা হবে। ঠিক একদিন ঘাবড়ে যাবে যতই করো খিল্লি, একটি পায়ে নবান্ন এসে দু পায়ে যাবে দিল্লি। 2021-এর খেলা হবে যেমন ছিল একজনকে ফিরিয়ে আনার লড়াই, লড়াইয়ের ডাক, তেমন 2024-এর যে খেলা হবে আসতে চলেছে আগামীতে, সেটা হবে একজনকে বিদায় দেওয়ার ডাক এবং তার পরিবর্তে কি, অল্টারনেটিভ কি, সেটা মানুষকে বার্তা দেওয়ার ডাক। বন্দি এতে কষ্ট দিলে, এক পা ভেঙে আটকে ছিলে, দুর্গা এবার দিল্লি যাবে, পশু তোমার খেলা হবে। খেলা কিছুটা হয়েছে, খেলা আবার হবে। বন্দি এতে কষ্ট দিলে, এক পা ভেঙে নিউজ 18 বাংলা। এবার দিল্লি যাবে, পশু তোমার খেলা হবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য বলছে যে গত বছরের মতো এবছরও যে সার্ভে করা হয়েছে সেই সার্ভে বলছে যে সবচেয়ে নিরাপদ শহর দেশের মধ্যে কলকাতা। মুম্বাই বা দিল্লি নয়, দেশের সবথেকে নিরাপদ শহর কলকাতা।
এমনই বলছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থার রিপোর্ট। এই নিয়ে পরপর 2 বছর সেরার শিরোপা উঠল তিলোত্তমার মাথায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখে দেশের বাকি শহরগুলির তুলনায় নিরাপদ কলকাতা। 2021 সালে কলকাতায় ধর্ষণের মতো অপরাধের সংখ্যা 11টি। সেখানে রাজধানী দিল্লিতে 1226টি ধর্ষণের ঘটনা ঘটেছে, মুম্বাইয়ে 364টি, বেঙ্গালুরুতে 117টি। শুধু ধর্ষণ নয়, নারী নির্যাতনের দিক থেকেও সবচেয়ে নিরাপদ তিলোত্তমা। 2021-এ কলকাতায় 127টি নারী নির্যাতনের ঘটনা ঘটে, দিল্লিতে সংখ্যাটা হাজারেরও বেশি, 1023। মুম্বাইয়ে এক বছরে 664টি নারী নির্যাতনের ঘটনা ঘটে, বেঙ্গালুরুতে 357টি। 2021 সালে কলকাতায় 45টি খুন হয়, দিল্লিতে 454টি, মুম্বাইয়ে 162, বেঙ্গালুরুতে 152। খুনের চেষ্টার মতো অপরাধের ক্ষেত্রেও বাকি শহরগুলির থেকে নিরাপদ কলকাতা। 2021 সালে কলকাতায় খুনের চেষ্টার মতো অপরাধের ঘটনা ঘটে 135টি, দিল্লিতে 752টি, মুম্বাইয়ে 349টি, বেঙ্গালুরুতে 371টি। এনসিআরবির এই রিপোর্টকে হাতিয়ার করেই মোদি শাহকে নিশানা করছে তৃণমূল। নিউজ 18 বাংলা। রাজ্যের বিরোধীরা বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলে, অভিযোগ তোলেন। সেক্ষেত্রে এই স্বীকৃতি পাওয়ার পর রাজ্যের শাসক দল কি বলছে, আর পাশাপাশি শুনবো বিজেপি কি বলছে। সুশাসন, নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন। তাদের দিল্লি সামলাতে পারছেন না, বাংলার পেছনে লাগছেন। নারী নির্যাতনে 1 নম্বর জায়গায় আছে অসম, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার। এনসিআরবি কে তো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার কোনো তথ্য না দেওয়ার জন্য ফাইনাল রিপোর্টই তারা পেশ করতে পারে না। সরকার যে তথ্য দিয়েছে, এই সরকার যে সমস্ত ঘটনাবলী তুলে ধরেছে, তার উপরে ভিত্তি করে এনসিআরবি রিপোর্ট তৈরি হয়। এনসিআরবি তো নিজে তদন্ত করে কোনো সামনে তালিকা তৈরি করে না। তো স্বাভাবিকভাবেই এই সরকারের আমলে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, 28টির ক্ষেত্রে কোনো এফআইআরই পুলিশ নিতে চায়নি। তো বহু মামলা এখানে আছে যেগুলো তৃণমূল কংগ্রেস জমি স্তরে ভয় দেখিয়ে নয়, যে কোনোভাবে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়ে তারা মিটিয়ে দেয়। কলকাতা সিটি অফ সেফটি, পুলিশ প্রশাসন সক্রিয়, সতর্ক, কিন্তু শুধু কি সেজন্যই এটা সম্ভব হয়েছে, নাকি মানুষ মানুষের হাতে হাত বেঁধে রয়েছে, মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই আজ সিটি অফ জয়, সিটি অফ সেফটির তকমা পেল। এসব নিয়ে আজ 6:30 নিউজ 18 স্পেশালে বিশেষ প্রতিবেদন থাকবে। আপনাদের জন্য থাকবেন বিশেষ অতিথি, তার মতামত জানাবেন। ফোন লাইন খোলা থাকবে, জানাতে পারেন আপনার মতামত। এবং তারই পাশাপাশি আরও একটি দিনের গুরুত্বপূর্ণ খবর, তা হলো আদালতের নির্দেশের পরেও কেন রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না, আর সেজন্যই আজ জায়গায় জায়গায় রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ এবং কোথাও কোথাও পেন ডাউন। শতাংশ বকেয়া ডিএর দাবি। পথে সরকারি কর্মীদের সংগঠন সিপিআইএম এর কোঅর্ডিনেশন কমিটি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট চত্বরে দেখানো হয় বিক্ষোভ, হয় মিছিল, আদালত ভবনের মধ্যেও চলে স্লোগান। এই বিক্ষোভ এবং কর্মবিরতির জেরে কাজ বন্ধ হয়ে যায়। প্রধান বিচারপতি নিজেই মামলার ফাইল তুলে তার টেবিলে নিয়ে যান। আমাদের মূল দাবি 31% যে মহার্ঘ ভাতা আমাদের বকেয়া রয়েছে কেন্দ্রীয় হারে, এই মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। বিচারের কাজের সাথে আমরাও যুক্ত আছি কর্মচারীরা, আমাদের ভূমিকা পালন ছাড়া তো বিচারের কাজ হয় না, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। বিক্ষোভকারী সরকারি কর্মীদের বক্তব্য, ডিএ নিয়ে আদালতের দেওয়া সময়সীমা পার হয়ে গিয়েছে, অবিলম্বে বকেয়া ডিএ মেটাতে হবে। এ দাবিতে এদিন বিভিন্ন দফতরে কাজ বন্ধ রাখেন সরকারি কর্মীদের একাংশ। কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও ডিএর দাবিতে বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক অফিসে কর্মবিরতি পালন করে কোঅর্ডিনেশন কমিটি। বকেয়া ডিএর দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।
বিয়ের বেলায় ভাড়া শূন্য, কিন্তু হচ্ছে ক্লাবগুলোকে হচ্ছে টাকা দেওয়া, অন্য জায়গায় ফুর্তি মেলা খেলা করার জন্য সরকারের অসীম টাকা আছে, কর্মচারীদের কাজ করিয়ে নেবেন, তাদের অধিকার দেবেন না, এটা চলতে পারে না, এটা আর কর্মচারীরা বরদাস্ত করবে না। বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়। গত 20 মে আদালত নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে, অর্থাৎ মেয়াদ ছিল 20 আগস্ট পর্যন্ত। কিন্তু বকেয়া ডিএ এখনো দেওয়া হয়নি। এই কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে কোঅর্ডিনেশন কমিটি। এর আগে 12 আগস্ট হাইকোর্টে রাজ্য সরকার আর্জি জানায় ডিএ মেটানোর নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। নিউজ 18 বাংলা। বাগবাজার সর্বজনীন ঐতিহ্যবাহী দুর্গাপুজো, কলকাতার শতাব্দী প্রাচীন পুজো, সেই পুজো নিয়ে এবার অনিশ্চয়তা। তার কারণ পুজো কমিটির যে বৈঠক সেখানেই ডামাডোল। বাগবাজার সর্বজনীন উত্তর কলকাতার চুম্বক। পুজোর কটা দিন লাখো ভিড়। 104 বছরের পুরনো এই পুজোর সঙ্গে জড়িয়ে কত স্মৃতি, কত ভালো লাগা, কত আবেগ। শতাব্দী প্রাচীন বাগবাজার সর্বজনীনের পুজো ঘিরেই এবার অনিশ্চয়তা। হাতে আর মাসখানেক সময়, কিন্তু এখনো মণ্ডপ তৈরির তোড়জোড়ই নেই, কারণ পুজো কমিটি নিয়ে ডামাডোল। অভিযোগ, বাগবাজার সর্বজনীনে 3 বছর অডিট হয়নি, জট কাটাতে এবার পুজো কমিটির ভোট হয়। 12 বছর পর সোমবার হয় বাগবাজার সর্বজনীন পুজো কমিটির ভোট। অভিযোগ, ব্যালট গোনার সময় বহিরাগতরা হামলা চালান, এর জেরে ভেস্তে যায় পুজো কমিটির ভোট। এতেই বাগবাজারের পুজো ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রায় গণনা শেষের দিকে ঢুকে গিয়ে সেই ব্যালট ছেঁড়াছিড়ি এই সমস্ত কিছু করে একটা বিচিকিচ্ছিরি ব্যাপার শুরু করে দিল। এটা পলিটিক্যাল সংগঠন, কিন্তু বিভিন্ন দলের লোকজন তো এখানে আছে। পুজোর মধ্যে রিফ্লেক্ট করা উচিত নয়, আমরা করতেও দিই না। কবে কাটবে এই জট, কিভাবে কাটবে, হাতে তো আর বেশি সময় নেই। বাগবাজারের পুজো ঘিরে অনিশ্চয়তা। বাগবাজারের প্রতিটি নাগরিকই চায় যে সুষ্ঠুভাবে অন্তত পুজোটা হোক, কিন্তু আমরা ভরসা রাখছি যে আগামী দিনে যাতে এই পুজোটাকেই ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায়, সবাই মিলেমিশে যাতে পুজোটা সুষ্ঠুভাবে হয়, এটাই কাম্য। এই বাগবাজার সার্বজনীন কমিটির যে নির্বাচন কমিটি, তার নির্বাচন কমিশনারের হাতে এখন এই পুজোর ভাগ্য। তারাই নির্ধারণ করবেন এই পুজো হবে কিনা। আর সে বিষয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে যে এই নির্বাচন ঘিরে যে বিশৃঙ্খলা হলো, তারপর এবার বাগবাজার সার্বজনীন পুজো কেমন হবে, আদৌ হবে তো, এই প্রশ্ন সাধারণ মানুষের। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।